হ্যালো। আচ্ছা, আমাদের এই বছরের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে ফাইনালি এমএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যে এক্সামের ডেট, এন্ট্রান্স এক্সামের ডেট সেটা ফাইনালি দেওয়া হয়েছে এবং এইবারে অনেকটাই দেরি হয়েছে, কারণ আগের বছর অবধিও এক্সামটা অনেকটাই তাড়াতাড়ি হতো, বাট কিছু কারণে এই বছর এক্সামটা একটু দেরি হয়েছে। তো অনেকেই আমরা এই এক্সামটা দিচ্ছি এবং একটা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার আগে ইন মোমেন্ট কিছু প্রিপারেশন থাকে, কিছু টিপস আমাদের থাকে। তো আজকে আমরা সেই নিয়েই আলোচনা করব। তো প্রথমেই বলি যে বুলেটিন একটা দিয়েছে এমএসসির, আজকে এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম নিয়ে আমরা ডিসকাস করব। এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য একটা বুলেটিন দেওয়া হয়েছে এবং বুলেটিনে বড় বড় করে লেখা আছে এক্সামে অ্যাপিয়ার করার আগে আমরা বা ফিল আপ করার আগে যাতে আমরা ভালো করে বুলেটিনটা পড়ে নিই। বুলেটিনে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, সিলেবাস কতটা, স্কোরিং কীরকম, র্যাঙ্কিং কীরকম, কত নম্বরের কী কোয়েশ্চেন আসবে, সমস্তটাই দিয়েছে। তো আমি এই মুহূর্তে বুলেটিনটা হাতেই নিয়ে আছি। এবার প্রথমে বলি যে এক্সামটা হচ্ছে 19/10/2025 হচ্ছে, একটা সানডে পড়েছে। সুতরাং সেই হিসেবে যদি আমরা দেখতে চাই, আমাদের কাছে আর খুব বেশি সময় নেই, 1 মাসের কাছাকাছি সময় আছে। তো এই মোমেন্টে আমাদের এমনভাবেই প্রিপারেশন নিতে হবে যাতে আমাদের সময়টাও নষ্ট না হয় এবং আমরা বুদ্ধি দিয়ে সময়টাকে স্ট্র্যাটেজাইজ করে কাজে লাগাতে পারি। এবং একটা কম্পিটিটিভ এক্সাম মানে যে শুধু থরো করে যাওয়া তাও না। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে ছোটোখাটো টিপস বা ছোটোখাটো স্ট্র্যাটেজিগুলোকে কাজে লাগাতে হবে। তো প্রথমেই বলি, এক্সামটা 100 নম্বরের এবং ইংলিশে 100 নম্বরের 100টা এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসবে। প্রতিটা কোয়েশ্চেনে A, B, C, D অপশন থাকবে এবং 100টা কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটা এক্সামের এই 4টে করে সেট তৈরি হবে। এই এক্সামের জন্য A সেট হবে, B সেট হবে, C সেট হবে, D সেট হবে। অর্থাৎ যাতে একে অপরের থেকে কপি না করা যায়, মানে একের A যদি হয়, B সেটের হয়তো একের আনসারটা D, এইরকমভাবে জিনিসটা হবে। তো সেই ওয়াইজ কম্পিউটারাইজ ইয়ে হবে এবং ওএমআর শিট আমাদেরকে ফিল আপ করতে হবে এবং হাতে আমাদের সময় থাকবে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। এবার বলি যে সিলেবাস কিভাবে আমরা দেখব। দুটো পার্টে আমাদের কোয়েশ্চেন থাকবে, পার্ট এ আর পার্ট বি। পার্ট এতে আমাদের 40 নাম্বার থাকবে। তাতে সাবজেক্টগুলো কি কি? অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক্স থাকবে, ফার্মাকোলজি থাকবে, আর এডুকেশন থাকবে, সোশিওলজি, সাইকোলজি, অ্যাডমিনিস্ট্রেশন আর রিসার্চ আর স্ট্যাটিস্টিক্স থাকবে 40 নাম্বার। আর মেইন যে সাবজেক্টগুলো অর্থাৎ 60 নাম্বার থাকছে ফাউন্ডেশন, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং আর পেডিয়াট্রিক নার্সিং। পার্ট এ আর পার্ট বি। পার্ট বিতে মানে টাই ব্রেকারের ক্ষেত্রে পার্ট বির একটা ইম্পর্টেন্ট জায়গা থাকছে, সেটা আমরা বুলেটিন পড়লে বুঝতে পারবো। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, অর্থাৎ মানে আমরা দেখলাম পুরো সিলেবাসটাই কভার করেছে, অর্থাৎ কোনো সাবজেক্টই যদি আমরা ছাড়ি তাহলেই প্রবলেম হবে। এবার সেই ক্ষেত্রে বলবো যে আমাদের মেন সাবজেক্টগুলি আমরা ইউজুয়ালি ফোকাস করি, মেড সার্চটা পড়ে নিই বা পেডিয়াট্রিকটা দেখে নিই বা কমিউনিটিটা দেখে নিই। এই ক্ষেত্রে গিয়ে আমাদের কিছু কিছু সাবজেক্ট আমরা ইগনোর করে ফেলি, যেরকম ইউজুয়ালি আমরা সোশিওলজি, সাইকোলজি বা অ্যাডমিনিস্ট্রেশন এগুলো অতটা গুরুত্ব দিতে পারি না। এবং সত্যি বলতে কি, পুরো জিনিস প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়ার অতটা সময় হয়ও না সবসময়, এবং এমসিকিউর প্যাটার্নও সবসময় যে আমরা কমন পাবো তা না। কিন্তু কিছু কিছু সাবজেক্ট যেরকম রিসার্চ, স্ট্যাটিস্টিক্স, এটা থরলি বই দেখেই পড়া আমাদের উচিত। সেই ক্ষেত্রে আমরা দেখতেই পাবো যে কিছু কিছু জায়গায় আছে, যেরকম স্যাম্পলিং থেকে ইউজুয়ালি একটা প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে, এটা একটা ইম্পর্টেন্ট ইয়ে, বা রিসার্চের টাইপ বা ছোটোখাটো যে টপিকগুলো আছে, ইন্টারনাল ভ্যালিডিটি, এক্সটার্নাল ভ্যালিডিটি, এগুলো ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেও কিছু কিছু কোয়েশ্চেন আসে, সেটা আমাদের থরলি পড়তেই হচ্ছে। বাকি সাবজেক্ট যেরকম ফার্মাকোলজি বা হচ্ছে জেনেটিক্স, এগুলো আমাদেরকে দেখে নিতে হবে। ফার্মাকোলজিতে কোনো কোনো ড্রাগের সাইড এফেক্ট, মানে অর্থাৎ এই ড্রাগ থেকে হাইপারক্যালমিয়া হচ্ছে, বা এই ড্রাগ থেকে এডিগক্সিন টক্সিসিটি হচ্ছে, বা এই ড্রাগের সাইড এফেক্ট এখানে, বা এটার সাথে এটা ইন্টারফেয়ার করে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা সোশিওলজি, সাইকোলজি বা জেনেটিক্স, এই সাবজেক্টগুলো আমরা পড়ার অতটা সময় পাই না বা গুরুত্বও দিই না। এই ক্ষেত্রে একটা টিপস দেবো যে আমি আর আমার বন্ধু যখন এক্সাম দিয়েছিলাম অনন্যা, আমরা কি করতাম, সারাদিন মেন সাবজেক্টগুলো পড়তাম এবং সন্ধ্যেবেলা আমাদের একটা পার্টিকুলার টাইম থাকতো, আমরা ভাগ করে নিতাম যে তুই আমাকে সোশিওলজির এই পার্টটা পুরো তোর, ও কি করতো ওই পার্টিকুলার ওই পার্টটা পুরোটা পড়ে ও জিস্ট করে রাখতো যে মেন এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। সেম আমিও আমার পার্ট থেকে এরকম জিস্ট করে রাখতাম। তো একদম রাতে শুতে যাওয়ার আগে আমরা কি করতাম, তখন আমাদের ওইভাবে পড়ার ইচ্ছে থাকতো না, এই যে পলিগামি বা এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করে নিতাম। তো ওটা খুব ইজি হচ্ছে। এই জিনিসটা আমরা করতে পারি, আমাদের কোনো রিলায়েবল বা ট্রাস্টেবল যদি পার্সন থাকে, বন্ধু থাকে, যে আমাকে সত্যি জিনিসটা করে জানাবে, সেটা আমরা করতে পারি। এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই করতে পারি। বাট ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো গল্পের ছলে হয়ে যায়, এই সোশিওলজি বা সাইকোলজি বা যাই হোক মাইক্রোবায়োলজিও এই ক্ষেত্রে আমরা করতে পারি, অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো কিন্তু থরলি আমাদেরকে মেড সার্চ, পেডিয়াট্রিক, ফাউন্ডেশন এগুলো মাথায় ঢোকাতেই হবে, কারণ এগুলো যদি আমরা মানে ডিসকাসও করতে পারি, অ্যাট দ্য সেম পয়েন্ট আমাদের নিজেদেরকেও থরলি পড়তে হবে। আচ্ছা, এবার হচ্ছে বলি নেগেটিভ মার্কিং। মানে মার্কিং কীভাবে হবে, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 1 করে আসবে এবং প্রত্যেকটা, যেহেতু এটা একটা কম্পিটিটিভ এক্সাম, ডেফিনেটলি এখানে নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটা রং আনসারের জন্য 0.25 করে ডিডাক্ট হবে। এবং আমি বলি কম্পিটিটিভ এক্সামে 0.25-এও কিন্তু র্যাঙ্ক 10, 15 কেন 20ও পেছ হতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে খুব সিলেক্টিভলি আনসার করতে হবে, ঠান্ডা মাথায়। যদি মানে যে হয়তো একদম কনফিডেন্টলি সঠিক উত্তর করছে, আর যে র্যান্ডামলি মানে সঠিকটা তো করেইছে, তাও ভাবছে একটু তুক্কা লাগিয়ে দিই বা কিছু করি, অর্থাৎ উইদাউট কনফিডেন্স যদি করে, এবার ব্যাপারটা হচ্ছে লাক সবসময় তো ফেভার করবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিংয়ে অনেক সময় দেখা যায় যে লোক পিছিয়ে যাচ্ছে। সঙ্গে এই জিনিসটা খুব সিলেক্টিভলি আমাদেরকে করতে হবে।
এবার আরেকটা জিনিসে আসি, সেটা হচ্ছে যে এক্সামে কিভাবে হবে এক্সামটা। আমাদের এক্সামে প্রত্যেকের একটা করে ওএমআর শিট আসবে, সেই ওএমআর শিটে একটা 6 ডিজিট থাকে স্ক্যান কোড বা কিছু, কারণ ওই পার্টিকুলার ওই ওএমআরটাই আমাদেরকে করতে হবে। এবার ওই ওএমআরটা যখন দিয়ে দেবে, রোল নাম্বার আমাদেরকে ওই ওএমআরেই ফিল আপ করতে হয়। সুতরাং যখন আমরা রোল নাম্বারটা ফিল আপ করবো, মাথা খুব ঠান্ডা করে করতে হবে। অর্থাৎ এক্সাম হলে ঢোকার পর আমরা কারোর সাথে কোনো গল্প করবো না, কারোর দিকে তাকাবো না, আমাদেরকে ফোকাস থাকতে হবে। কারণ এটা একটা, মাথা যদি ঠান্ডা রাখতে পারি তাহলে মাথা আমরা খাটাতে পারবো। কিছু কিছু আননোন জিনিসও আমরা তখন, যে জিনিসগুলোকে আমরা মানে বিচার বুদ্ধি দিয়েও কিন্তু আমরা উত্তর করতে পারবো। কিন্তু যদি আমরা মাথাটা ঠান্ডা করে এক্সাম হলে না যাই, তাহলে কিন্তু আমাদের ভুল হতে পারে। কারণ কম্পিটিটিভ এক্সাম মানেই মাথা ঠান্ডা করা। তাই জন্য আমরা চেষ্টা করবো এক্সাম হলে একটু আগের থেকে যাওয়ার, যাতে খুব রাশে মানে তড়িঘড়ি করে না যেতে হয়। ঠান্ডা মাথায় আমরা গিয়ে একটু ওয়েট করবো, মাথাটাকে ঠান্ডা করবো, রিল্যাক্স করবো, কারোর সাথে কথা বলবো না। ওএমআর শিট যখন পাবো, সেটা এবার রোল নাম্বারটা ফিল আপ করলাম। এবার তারপরে সেকেন্ড মানে একটা বেল দেওয়ার পরে কোয়েশ্চেন পেপার দেয়। তারপরেই আমরা কোয়েশ্চেন পেপার হাতে পাওয়ার পরে আরেকটা বেল দিলে আমরা কোয়েশ্চেন পেপারটা ওএমআরটা ফিল আপ করা শুরু করতে পারি। এবার বলি যে ওএমআর-এর ক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেরকম প্রথম কথা, অনেকেই আমরা কি করি, শুধু পড়ে চলে যাই যে ওএমআরটা ওখানে দেখে নেবো। সেটাই কিন্তু খুব প্রবলেম হয়। মানে আমি নিজে প্রথমবার যখন এক্সাম দিয়েছিলাম, আমার সত্যিই খুব প্রবলেম হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো, যেহেতু আর হাতে 1 মাসই সময় আছে, আমাদের বিভিন্ন ওএমআর শিট পাওয়া যায় গুগলে। আমরা যদি ওএমআর শিট বলে সার্চ করি, আমরা পেয়ে যাবো। তো সেই পিডিএফেরই একটা প্রিন্ট নিয়ে আমরা 10টা মতো কপি যদি জেরক্স করে রাখি, এবার সারাদিন মোটামুটি হয়ে গেল। তারপর একটা ওএমআর নিয়ে আমরা দেখলাম যে কীরকমভাবে ফিল আপ করছে। কারণ ওএমআরটা বলেই দেওয়া থাকে পুরো সার্কেলটা সুন্দর করে কভার করতে হবে। যদি কম থাকে, বেরিয়ে যায়, বেঁকে যায়, কম্পিউটার স্ক্যান নাই করতে পারে, এবং সেই ক্ষেত্রে বোর্ড কিন্তু দায় নেবে না। তাই জন্য ওএমআর ফিল আপ করাটাও ইটসেলফ আ ট্রিক। তো ওএমআর ফিল আপটা আমরা প্র্যাকটিস করতে পারি রোজ। আমাদের আর হাতে 1 মাসও সময় নেই, অলমোস্ট 1 মাসই আছে। আমরা ওএমআরটা নিলাম, প্রত্যেকদিন আধা ঘন্টা করে আমরা দিতেই পারি। আচ্ছা, একটা কোয়েশ্চেন ধরলাম, এবার দেখি না কিভাবে ওএমআরটা ফিল আপ করা যায়। তাতে কিন্তু একটা মানে সুবিধা হয়, মানে অসুবিধা হয় না। আরেকটা জিনিস হচ্ছে, এই ওএমআর ফিল আপেও কিন্তু একটা স্ট্র্যাটেজি আমাদেরকে কাজে লাগাতে হবে। কেউ কেউ কি করে, কোয়েশ্চেন পেপারটা পাওয়ার পরে ওএমআর শিটটা নিল। এবার ধরুন 1 থেকে 100 নাম্বার অবধি আছে, তো আমরা প্রথমে নিলাম, একে গোল করলাম, একের একটা কোয়েশ্চেন পড়লাম, কোয়েশ্চেনটার আনসার হয়তো এ, আমরা সেই আনসারটা গোল করলাম ওএমআরে। দেন আবার 2 এর কোয়েশ্চেনটায় গেলাম, দেন গোল করলাম বিতে। আবার 3-এ গেলাম, 3টা মনে হলো না, পারবো না, থাক পরে দেখবো। এবার কি হয়, এই 3 থেকে 4-এ যখন যাবে, মানুষ ইনঅ্যাটেন্টিভ হয়ে যায়, বা সামহাও এক্সাম প্রেসারে কি হয়, ওই 4-এর আনসারটাই 3-এ গিয়ে গোল করে দিল। সেটা একটা ভুল হতে পারে, সবার ক্ষেত্রে না। আমি বলবো যে কারোর ক্ষেত্রে, মানে আমাদের ওই জিনিসটা অ্যাসেস করে নিতে হবে যে কার কোনটা প্রবলেম। এই জিনিসটা যেরকম আমার প্রবলেম হতো, তো আমি স্ট্র্যাটেজাইজ করেছিলাম যে কোয়েশ্চেন পেপারটা পাবো, প্রথমে পুরো 5 মিনিট আমি কোয়েশ্চেন পেপারটা ঠান্ডা মাথায় একবার পড়ে নেবো, যে কি ধরনের কোয়েশ্চেন এসছে, খুব কঠিন, খুব সোজা, মোটামুটি দেখে তো একটা বোঝা যাবে। 5 মিনিট আমি 1 থেকে 100 অব্দি কোয়েশ্চেন, 5 মিনিটও যেতে পারে, 7 মিনিটও যেতে পারে, তার বেশি আমাকে দেওয়া যাবে না। এক ঝলক দেখে নিলাম। নেক্সট টাইম, সেকেন্ড টাইম আমি ঠান্ডা মাথায় এবার 1 থেকে পড়া শুরু করলাম। এইবার আমি কিন্তু ওএমআরে হাতই দিচ্ছি না, আমি কোয়েশ্চেন পেপারটাই হাতে নিয়ে আসি। 1 নম্বর পড়লাম, আমার মনে হলো আনসার হবে এ, তো আমি কি করলাম, কোয়েশ্চেন পেপারে এতে টিক করে দিলাম। এবার মনে হলো বি পড়লাম, বি এর আনসারটা ডি। সি পড়লাম, সিটা পারলাম না, আমি কিন্তু এবারে এখনো হাতই দিইনি। সি পারলাম না, আচ্ছা 3-এরটা পারলাম না, ডিটা আবার 4-এর আনসারটা করলাম, 5-এরটা করলাম, 6-এরটা স্কিপ করলাম, 7-এরটা স্কিপ করলাম, 8-এরটাও স্কিপ করলাম, 9-এরটা টিক করে দিলাম, জানি। পুরো 1 থেকে 100 এভাবে আমি ঠান্ডা মাথায় প্রত্যেকটা কোয়েশ্চেন উইথ ইম্পর্টেন্স পড়ে পড়ে গেলাম। বড় করলে কিন্তু ভাবার টাইমটা পায় না, এবং এটা একটা কম্পিটিটিভ এক্সাম। এখানে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে কাজে লাগাতেই হবে। পুরো একদম সোজা সাপটা যে লেডি উইথ দ্য ল্যাম্প কে, এরকম কোয়েশ্চেন আমরা আশা করতে পারি না। ট্রিকি কোয়েশ্চেন থাকবে, এবং ট্রিকি কোয়েশ্চেনের জন্য আমাদের মাথা ঠান্ডা করে ভাবতে হবে। সুতরাং আমরা কি করব, মাথাটা ঠান্ডা করে পুরোটা করলাম। ঠিক আছে, এটা একটা টিপস আমরা কাজে লাগাতে পারি। ওএমআরটা তখন আমরা হাত দিচ্ছি না। অর্থাৎ কি হয় না, একটা কোয়েশ্চেন করতে করতে একবার ফিল আপ করলাম, আবার করলাম, তাতে অ্যাটেনশন অনেক সময় চলে যায়। তাই জন্য এবার পুরো কোয়েশ্চেনটা আমরা ঠান্ডা মাথায় পড়ছি। একটা কোয়েশ্চেন যদি আটকাচ্ছে, মনে হচ্ছে যে হ্যাঁ আমি ভাবলে আমি পারবো, আমি ভাববো, আমি সময় দেবো, আমি হড়বড়ি করবো না, আমি তাড়াহুড়ো করে কিন্তু কম্পিটিটিভ এক্সাম নামাতে পারবো না, আর যাই করি। তো আমি ভাবলাম, আমি আবার জিনিসটা গোল করলাম, টিক করলাম, সরি, কোয়েশ্চেন পেপারে। এইভাবে আমি পুরো 100 অব্দি পৌঁছলাম। এবার আমার হাতে পুরো আমার হাতে 90 মিনিট আছে, অর্থাৎ 1.5 ঘন্টা 100টা কোয়েশ্চেনের জন্য। আমি কি করতে পারি, পুরো 1 ঘন্টা কোয়েশ্চেন পেপারের দিকেই ধ্যান দেবো। আমার 1 ঘন্টা হয়ে গেল, ঠিক আছে, আমি পুরো জেনে নিলাম যে এগুলোর ব্যাপারে আমি কনফিডেন্ট, এগুলো আমি করে নিয়েছি। এবার আধ ঘন্টা সময় থাকতে থাকতে আমি ওএমআরটাকে হাতে নিলাম আর কোয়েশ্চেন পেপারটা হাতে নিলাম। আমি এবার ঠান্ডা মাথায় আমি 1 দেখবো, বিতে গোল করলাম, 2 আমার টিক করে, তখন আর আমাকে কোয়েশ্চেন নিয়ে কিছু ভাবতেই হবে না। সেই আধ ঘন্টাটা আমার শুধু ওএমআর এর জন্যই থাকবে। এবার বলি, আপনারা বলতেই পারেন যে আমি কি করে জানবো যে আমি ওই আধ ঘন্টায় পুরোটা নামিয়ে দিতে পারবো। এই জন্যই আমি প্রথমে বললাম না যে আমাদের ওএমআর প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ 100টাই যদি গোল্লা পাকাতে হয় দেখে দেখে, সেই 100টা গোল্লা ঠিক আমি কতটা টাইমে পাকাতে পাচ্ছি। মোটামুটি আমি যখন এক্সাম দিতে যাই তার আগে আমি প্র্যাকটিস করে দেখেছিলাম 15 মিনিটে আমার
হয়ে যাচ্ছিল। আমি প্রথম কথা সব কোয়েশ্চেন পারতামও না। আমি চেষ্টা করতাম একটু প্র্যাকটিস করে নেওয়ার। তো সেই ক্ষেত্রে আমি হয়তো ৭৫টা অ্যাটেম্প্ট করেছি। তো সেটা কিন্তু ১৫ মিনিটে হয়ে যেত। এবার সেই আমার সেটা ১৫ মিনিট, কারো সেটা ২০ মিনিট, কারো সেটা ২৫ মিনিট, কারো সেটা আধা ঘন্টা। সেই জিনিসটা করার জন্যই কিন্তু আমি বারবার বলছি ওএমআরটা আমরা করে নিতে পারি। কিন্তু এই স্ট্র্যাটেজিটা কিন্তু কাজে লাগালে আমাদের মাইন্ডটাও ডাইভার্ট হয় না ওএমআরের দিকে, ওএমআরটাও গন্ডগোল হয় না। আবার আমরা ভালো ঠান্ডা মাথায় পুরো কোয়েশ্চেনটা পড়ে নামাতেও পারি। আবার কে কারো মনে হতে পারে যে না আমি একটা করে করবো, সেটা পুরোপুরি তার ব্যাপার। কিন্তু সেটা জানার জন্য, সেটা অ্যাসেস করার জন্য, মানে সেলফ অ্যাসেসমেন্টটা করার জন্য কিন্তু একটা কোয়েশ্চেন পেপার নিয়ে একটা দিন বুঝতে হবে। ওই প্রথম দিন আমরা বুঝতে পারবো যে কোথায় গন্ডগোল। যে কোনো একটা টার্গেট হাইতে প্রচুর স্যাম্পল কোয়েশ্চেন আছে, গুগলে পাবো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমাদের গ্রুপে দেওয়া থাকে, সেগুলো থেকে আমরা দেখে নিতে পারবো। সেগুলো দেখে আমি বলবো প্রত্যেকটা দিন মানে ওয়েমারটা ১৫ মিনিট হলেও গোল করা, প্র্যাকটিস করা, এবং অ্যাটলিস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে মিনিমাম 7টা কোয়েশ্চেন পেপার ধরে পরীক্ষা দিয়ে যাওয়াটা উচিত। এবার আমরা বলতে পারি যে একদম এক্সামের টাইম নেই, এরকম ১.৫ ঘন্টা করে কি করে দেবো? ইচ্ছে থাকলে উপায় হয়, আমরা ১.৫ ঘন্টা দিতেই পারি। 7টা কোয়েশ্চেন পেপার ১.৫ ঘন্টায় দিয়ে প্রত্যেক দিন সলভ করে গেলে আমাদের কিন্তু এক্সামটাও বেটার হবে। মানে অ্যাকচুয়ালি একটা কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু শুধু যে নলেজ লাগছে তা না, সেখানে কিছু স্ট্র্যাটেজি কাজে লাগে, কিছু এনভায়রনমেন্ট টিপস কাজে লাগে, সেখানে কিছু বুদ্ধি কাজে লাগে, কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং কাজে লাগে, কিছু জাজমেন্ট কাজে লাগে। এবং সেগুলো তখনই আসবে যখন আমরা একটা কোয়েশ্চেন নিয়ে আমরা ভাববো আমার হাতে টাইম আছে, আমার হাতে সব কিছু আছে। এবার এক্সাম হলে গেলে কিন্তু পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটা এক্সাম স্ট্রেস প্রচন্ড বাজেভাবে কাজ করে, কিন্তু সেটাও আমরা কিছু অনেকটা অংশে কমাতে পারবো যদি আমাদের হাতে ওই প্র্যাকটিসটা থাকে। তো আমরা চেষ্টা করবো এই এন মোমেন্টে এই টিপসগুলোকে কাজে লাগানো। বাকি পড়ার ক্ষেত্রে বলবো যাদের একদম মনে হচ্ছে জিরো প্রিপারেশন, তারা আমরা কিছু কম্পিটিটিভ এক্সামের বই যেরকম টার্গেট হয় কিছু ভালো বই আমরা বারবার করে রিপিট করে পড়তে পারি। এবং যারা দীর্ঘদিন ধরে আমরা থিওরি বই এবং অ্যালং উইথ একটা কোনো টার্গেট হয় বা কম্পিটিটিভ এক্সাম বুক ফলো করছি, তাদের ক্ষেত্রেও বলবো এন মোমেন্টে কিন্তু যে পয়েন্টগুলো মনে হচ্ছে যে না আমরা একদম ভুলে যাচ্ছি বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা কারোর সাথে ডিসকাস করতে পারি, কাউকে বোঝাতে পারি। কারণ যখন আমরা বোঝাই জিনিসগুলো তখন কিন্তু আমাদের মাথায় বেশি থাকে। সুতরাং যদি যত ডিসকাস করবো, যত বোঝাবো, শুধু একা একা পড়ে গেলে হবে না, একটু রিল্যাক্সেশনেরও দরকার। এবং আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে আর ১ মাস হয়তো আছে, সেই ১ মাসটাকে আমাদেরকে ভাগ করে নিতে হবে। কারণ এই ১ মাসে আমাদের ডিউটিও থাকবে, ১ মাসে আমাদের কারোর এমার্জেন্সি থাকবে, কারোর হয়তো শরীর খারাপও হতে পারে। সেই ১ মাসটাকে আমরা কোন ভাগে ভাগ করছি, মানে পুরো ৪টে সপ্তাহের মধ্যে এই ৩টে দিন আমি রিসার্চ দেবো, এই 2টো দিন আমি এই সাবজেক্টটা দেবো, এই 2টো দিন আমি পুরো বইটাকে দেবো, এইভাবে আমাদেরকে ভাগ করে নিতে হবে। সেই শিডিউল বা সেই রুটিনটাও কিন্তু পুরোপুরি নিজেকে ঠিক করতে হবে। অনেকটাই কথা বলে ফেললাম, যাই হোক। তো এক্সাম প্রেশারটা একদম মানে আলাদাই জিনিস, এক্সামের আগে আগে আরও হয়। এই টাইমে আমাদেরকে শরীরটাও ঠিক রাখতে হবে আর মনও ঠিক রাখতে হবে। মনটা ঠিক রাখার জন্য আমরা একটু রিল্যাক্সেশন করতে পারি, সারাদিন বই না পড়লেও হবে, কখনো কখনো এন্টারটেনমেন্ট দেখবো, কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের টার্গেট কোনটা। টার্গেটটা ভুলে গেলে হবে না। এবং এই টাইমে প্রচুর ভালোভাবে শরীরের যত্ন নিতে হবে। ড্রাই ফ্রুটস খান, জল খান, কিছু হট বেভারেজেস ইউজ করুন, যেটা নিলে মনে হচ্ছে ঘুম কাটছে বা লেথার্জি কাটছে, কখনো কখনো লেথার্জিক ফিল হবে, তখন একটু উঠে গিয়ে অন্য কিছু করলাম। সবটাই ব্যালেন্স ওয়েতে করতে হবে। এবং এমনভাবে কেউ পড়াশোনা করবেন না যে একদম রাত জেগে 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 এক্সামের ১-২ দিন আগে এমন শরীর খারাপ হলো যে এক্সামে ঘেটে ফেললাম। সবটাই মাথায় রাখতে হবে, শরীরেরও যত্ন নিতে হবে, মনেরও যত্ন নিতে হবে, আর তার সাথে সাথে কিছু কিছু স্ট্র্যাটেজি নিজেদের ঠিক করে নিতে হবে। তবেই গিয়ে কিন্তু আমরা অন্যদের থেকে এগিয়ে যেতে পারবো এবং আমরা ভালো র্যাঙ্ক করতে পারবো। সবার যেন ভালো র্যাঙ্ক হয় আমি উইশ করবো। সবাইকে অল দ্য বেস্ট। আশা করি আজকে আমার এই কিছু জিনিস কিছু কাজে লেগেছে, কিছু কাজে লাগলে আমি খুব খুশি হব। থ্যাংক ইউ।